প্রশ্ন হলো যে পরের পর যে ঝঞ্ঝাপ্রবণ এলাকাগুলি ছিল সেখানে এখনো পাকা বাড়ি তৈরি করা গেল না কেন? প্রধানমন্ত্রী আবাস যোজনাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি তৃণমূল কংগ্রেসের সীমাহীন লুটের কারণে। তৃণমূল কংগ্রেসের এই প্রাতিষ্ঠানিক লুট, স্বেচ্ছাচারিতা, স্বজন পোষণের কারণে আজকে উপকূলবর্তী অঞ্চলের মানুষরা বারবার বিপন্ন হয়ে যাচ্ছেন। তাদের নিজ বাসগৃহে নিরাপত্তা না থাকার জন্য সরকারকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু যে সরকার পশ্চিমবঙ্গে বামফ্রন্টের এই ব্যর্থতাগুলোকে তুলে ধরে নির্বাচনে 2011 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এই সরকার ক্ষমতায় আসবার পর প্রায় এক দশক ধরে এই সরকারের কোনো পরিকল্পনা ছিল না যে ঝঞ্ঝা বিধ্বস্ত অঞ্চলের মানুষদের এবং ঝঞ্ঝাপ্রবণ এলাকায় কোনো আগে থেকে সে ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যাতে বারবার এই অবস্থার সম্মুখীন মানুষকে না হতে হয়। এই মুহূর্তে বাঁধগুলো চরম দুর্দশা। প্রায় প্রতি বন্যাতেই বা প্রতি ঝঞ্ঝাতেই আমরা দেখতে পাই স্থানীয় গ্রামবাসী তারা সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে অনেক সীমাবদ্ধতা সে ধরনের তারা তাদের মতো করে কোনো রকমে বাঁধগুলোকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার খড়গপুরে বসে বলেছিলেন প্রায় যে তিনি রাজ্যকে ঝড়ের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে গ্রামবাসী তারা সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তারা তাদের মতো করে কোনো রকমে বাঁধগুলোকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার খড়গপুরে বসে বলেছিলেন যে তিনি রাজ্যকে ঝড়ের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, আজকে তিনি এক্ষেত্রে কি ব্যবস্থা নিলেন সেটাও আমাদের জানা নেই। পুরোটাই নির্বাচন কেন্দ্রিক, যেখানে ব্লক ভোট আছে, যেখানে এই সরকার লিড দিতে পারবে বা তার দল, সেখানেই হয়তো তাদের বেশি করে নজর পড়েছে। কিন্তু বারবার এই উপকূলবর্তী মানুষরা এই চরম বিপর্যয়ের শিকার হবেন, আর প্রতিবারের মতো তাদের ঠিক একটি জায়গায় তুলে নিয়ে যাওয়া হবে কয়েক লক্ষ মানুষকে। এটা একটা সিভিলাইজ সোসাইটিতে, আধুনিক পৃথিবীতে আর কতদিন চলতে পারে? আমার মনে হয় এটা নিয়েও পশ্চিমবঙ্গবাসীকে এই নির্বাচনে চিন্তা ভাবনা করতে হবে। একটি বিশেষ বিষয়ে আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে বিষ্ণুপুরে যেখানে ইভিএম বক্স রাখা আছে সেখানে হঠাৎ দেখা গেল যে অ্যাডিশনাল এসপি মাসুদ হোসেন এবং বিষ্ণুপুর থানার আইসি অবনী সর্দার তারা বেশ কিছু জিনিসপত্র নিয়ে সেখানে পৌঁছলেন এবং এসে তারা জানিয়ে দিলেন যে তারা এখানে সিসিটিভি গুলি ঠিক করতে এসেছেন, যেখানে করিডোরে কোনো সিসিটিভি নেই। একটি শেষ দরজা যেটা দিয়ে পুরো কাউন্টিং স্টেশন মানে ইভিএম বক্স যেখানে রাখা আছে সেখানে ঢোকা যায়, তারা সেখানে ঢোকার চেষ্টা করলেন এবং তারপরে ওখানে আমাদের বিজেপির ক্যাম্প থেকে প্রতিবাদ করবার কারণে তারা সেই কাজ শেষ পর্যন্ত করতে পারেননি। এবং এক্ষেত্রেও আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, কারণ সেখানেও কেন্দ্রীয় বাহিনীকে আজকে অনুপস্থিত দেখা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা অবিলম্বে এর ব্যবস্থা নেবার কথা বলছি এবং নির্বাচন কমিশনকে আমরা জানাচ্ছি যে অ্যাডিশনাল এসপি কার্যত আমাদের ওখানকার যিনি প্রার্থী বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ, তিনি অভিযোগ করেছেন ইভিএম বক্স বদলানোর কারণেই এবং সেই উদ্দেশ্যেই আজকে মাসুদ হাসান এবং অবনী সর্দার তারা ওই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তাৎক্ষণিক প্রতিরোধের কারণে বা বিষয়টিকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদের কারণে
তারা ওই জায়গায় ঢুকতে পারেননি, ইভিএম এর কাজ পর্যন্ত পৌঁছতে পারেননি। আমরা অবিলম্বে এই অ্যাডিশনাল এসপি সাসপেনশন দাবি করছি, অবনী সর্দারকে সরিয়ে দেবার কথা বলছি, এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত প্রক্রিয়া যাতে শুরু হয়, তাদের ইন্ট্রোগেট করা হয়, তার জন্য আমাদের দাবি জানাচ্ছেন আমাদের ওখানকার যিনি প্রার্থী সৌমিত্র খাঁ। আইসি 3, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিশেষ ঘটনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সংবাদ মাধ্যমের, কারণ বিষয়টি সংবাদ মাধ্যমের, বিষয়টি সংবাদ কেন্দ্রিক, এবং এই বিষয়টি একজন সাংবাদিক সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুখ্যমন্ত্রী 16 তারিখে গোপীবল্লভপুরে তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু আমার যে উন্নয়নের কাজ, তার যে তালিকা, সেটা কোনোদিন শেষ হবে না। কার্যত এটা নিয়ে খুব একটা ধর্মীয় সমাজের পক্ষ থেকে প্রথমে প্রতিবাদ করা হয়নি, এবং সাংবাদিক কুলের কিছু কিছু মানুষ সাংবাদিক মনে করেন যে কলকাতা শহরে যে সংখ্যালঘু অধ্যুষিত কিছু জায়গা আছে, যেখানে হিন্দিভাষী মুসলমানরা বসবাস করেন, তারা সংবাদ মাধ্যমের সংবাদ পরিবেশন থেকে কিছুটা বঞ্চিত থাকেন, তারা ব্রাত্য। এজন্য কিছু সাংবাদিক সেখানকার মানুষের জীবনের দৈনন্দিন ওঠাপড়া, তাদের আবেগ উচ্ছ্বাস, তাদের জীবন যন্ত্রণা, তাদের দাবি নিয়ে বিভিন্নভাবে সংবাদ পরিবেশন করে থাকেন, সেটা ইউটিউবে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, বা তাদের নিজস্ব ছোট চ্যানেলে হোক, তারা এটা করেন। তো এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর প্রতিবাদ জানিয়ে বেশ কিছু জায়গায় ইন্টারভিউ নিয়ে তারা তাদের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন দুজন সাংবাদিক। একজনের নাম হচ্ছে জাভেদ হোসেন, জেকেবি নিউজ, এবং আরেকজনের সাংবাদিকের নাম হচ্ছে সামা আফরোজ, এসটি নিউজ। এই দুজনের প্রতিবাদ করেছিলেন। তারা বিভিন্ন মানুষের ইন্টারভিউ তারা নেন, এবং এই প্রতিবাদের কারণে বা এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করার কারণে তাদের কড়েয়া থানা 19 তারিখে গ্রেফতার করে। পরবর্তীকালে সংবাদ মাধ্যমের একাংশের তাদের প্রতিরোধের কারণে বা তাদের ঘেরাওয়ের কারণে সরকার তাদের ছেড়ে দিতে বাধ্য হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মনে করি, কোন রাজনৈতিক ব্যক্তিত্বই এমন কোনো কথা বলতে পারেন না যাতে কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে বা তাদের শ্রদ্ধাস্থলে আঘাত লাগে। কিন্তু সবচেয়ে মজার বিষয় এটাই যে রামায়ণ, মহাভারত বা বাইবেল যাদের কাছে ধর্মগ্রন্থ বা পবিত্র গ্রন্থ বলে পরিচিত, সেই সম্প্রদায়ের কারোর থেকে কিন্তু প্রতিবাদ আসেনি। হয়তো তাদের উদাসীনতার জন্য নয়, তারা যে কোনো ধরনের সহিষ্ণুতায় বিশ্বাস করে, হয়তো সে কারণে নাও আসতে পারে। এই বিতর্কে আমরা যেতে চাই না। সিটিজেন ফোরাম অফ সোশ্যাল জাস্টিস, তাদের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করা হয়েছে। একাধিক মুসলিম সংগঠন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করেছেন, এবং এটা বহুল প্রচারিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে। মুর্শিদাবাদের যে ইমাম সংগঠন আছে, ইমামদের, তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে তাদের ধর্মগ্রন্থ, যা আল্লাহ প্রদত্ত, যে বই আল্লাহ পাঠিয়েছেন, এটাকে মুখ্যমন্ত্রী টেনে এনে অপমানিত করেছেন। কিন্তু আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি যে বিবৃতি দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ফিরহাদ হাকিম যে ধরনের বক্তব্য রাখতে পারেন, এটা অতীতে কোনোদিন আপনারাও শোনেননি, আমরাও শুনিনি। তিনি খুব সুন্দর, সম্ভবত সে ভাষাটা হিন্দি নয়, উর্দু ভাষায়
তিনি তার এক্স স্যান্ডেলে কটার সময় কালকে কালকে গতকাল রাত্রি 8:21 একটা পোস্ট করেছে। আমরা সাংবাদিকদের সেই পোস্টটা দেখাতে চাই, তারপরে আমরা আমাদের দলের অবস্থান করব। আস্তে আর পরে বন্ধ করে চালাতে প্রথম থেকে চালাও, প্রথম থেকে চালাও। अफसोस के साथ कहना पड़ रहा है ये मोदी मीडिया जो सिर्फ बीजेपी का प्रचार करता है और हमारे कौम, हमारे मुसलमान के ऊपर बहुत बार खराब बात बोल चुके, वो आज वीडियो वायरल जहां पर देखा जाता है हमारे वजीर आला ममता बनर्जी वो कुछ कह रही है जो एक वीडियो में मैसेज कर रही है, उसको लेके हमारे कुछ मुसलमान भाई बहुत बचे। मैं कहता हूं जो और दूसरे मजहब के बारे में जो इस वीडियो में देखा जा रहा है वो उनको वैसे अहमियत नहीं देगा जितना हमारे मुसलमान भाई इसके हमारे पाक कुरान अल्लाह की पूजा होगा और उससे हम सीख रहे कोई उसे कभी छोटा नहीं कर सकता। और मैं दिल से अगर मेरा नियत होता है तो हमारे मजहब हमारे दिल जो मजहब लेके खेलते हैं वो आज हमारे मजहब हमारे मुसलमान को डिविजन करना चाहिए। करके क्या फायदा? कभी कांग्रेस सीपीएम आएगी तो अगर नमो जाता है तो बीजेपी और इससे फिर ये बंगाल अगर अमन चैन के साथ रहते हैं अगर जो इच्छा डालते हैं जो इच्छा पहनते हैं हम लाउड स्पीकर से अजान सुनते हैं, जहाँ पर हम रास्ता में भी नमाज पढ़ते हैं हमारे पास कोई पाबंदी नहीं है। क्या इसे चोरी का राज बना दिया जाए? मैं आपसे ये इंतजार करता हूँ जो इसे तवज्जो ना और अपने नियत में पुख्ता हो। अगर कोई भाई इसके लिए कोई भी तकलीफ हो মুখ্যমন্ত্রীর বক্তব্যের 11 দিন পর ममता बनर्जी को मैं इतना ठीक जानता हूँ, करीब 35 साल वो हर मजहब को दिल से इज्जत करते, हमारे कलाम पाक को भी दिल से इज्जत करते, ये कभी सोच भी नहीं सकते किसी के कमी। इसलिए इसमें भरोसा मत करिए, ये सियासी खेल हो, इस खेल में ना पड़ी हम सब एक साथ रहें और इंशाअल्लाह ताला हमारा चैन के साथ बंगाल के साथ একবার ঢুকছে প্রশ্ন হলো আমাদের যিনি মন্ত্রী ফিরহাদ হাকিম, আমাদের মন্ত্রী মানে রাজ্যের মন্ত্রী যখন আমাদেরও মন্ত্রী, যিনি সংবিধানের শপথ নিয়ে এই রাজ্যের মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছেন এবং স্বাভাবিকভাবে যিনি ধর্মনিরপেক্ষতার শপথ নিয়েছেন, মুখ্যমন্ত্রীর পরে এক বক্তব্যের 11 দিন পরে হঠাৎ কি কারণে তাকে এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করতে হলো? মুখ্যমন্ত্রীর 11 দিন এই বক্তব্যের পরে হঠাৎ ফিরহাদ হাকিম গতকাল রাত্রি 8:21 যখন আমরা দেখেছি
যে তিনি অত্যন্ত ব্যস্ত রামের ঝঞ্ঝা নিয়ে, তখন তিনি এই বক্তব্য রাখলেন কেন? আর দ্বিতীয় কথা হলো, তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী? তার পরিচয় কি? তিনি কি রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রী? তিনি কাদের প্রতিনিধিত্ব করছেন? তিনি কি বাঙালিদের প্রতিনিধিত্ব করছেন? আমি কোনো ধর্মবিশ্বাসের মধ্যে যাচ্ছি না। বাঙালি হিন্দু আছেন, বাঙালি মুসলমান আছেন, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি। তিনি কি বাঙালি হিন্দুর প্রতিনিধি, বাঙালি মুসলমানের প্রতিনিধি, না তিনি উর্দু ভাষী মুসলমানদের প্রতিনিধি? এক। দুই হলো, ধর্মনিরপেক্ষতার শপথ নিয়ে যারা এখানে রাজ্য পরিচালনা করছেন, তিনি একবারের জন্য তার কাছে কোরআন ব্যতী রেখে রামায়ণ, মহাভারত কিংবা বাইবেল সম্পর্কে একটি শব্দ ব্যবহার করবার তার সময় ছিল না। তিনি প্রকাশ্যে বলছেন যে সিয়াসি খেল। একটা মিডিয়া হাউসকে তিনি সরাসরি মোদি হাউস বলছেন। তিনি সরাসরি এটা বলছেন একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করা একজন রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী হয়ে, যে তার কোয়ামকে নিজের কোয়াম বলছেন একদম সোজা, যে আমার ধর্মেরকে লোকজনদের বিভ্রান্ত করা হচ্ছে, বিভাজনের চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এদের যে রাজনীতি, এদের রাজনীতিটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এবং এই মেরুকরণের মধ্যে সামান্যতম যদি বিচ্যুতি ঘটে, আজকে সেটাকে মেরামত করার রাজনীতি। তিনি বলছেন আমার ধর্মের ভোট, মানে আমার স্বজাতি ধর্মের ভোট যদি ভেঙে যায়, একটু যদি ভাঙা, তাহলে কংগ্রেস সিপিএম তো ক্ষমতায় আসবে না, আসবে কে? বিজেপি। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা আপনারা পাবেন না, এটা যোগীর রাজ্য হয়ে যাবে। একটা নির্দিষ্ট ডেসিমেলের ওপরে কোনো আবার মানে সাউন্ড সিস্টেমকে ব্যবহার করা যায় না। তিনি কি বলছেন? আমরা প্রতিদিন মাইক বাজিয়ে যেভাবে আমরা আজান করতে পারছি, আমরা রাস্তায় বসে যেভাবে আমরা আজান দিতে পারি, আমরা নামাজ আদা করতে পারি, আমরা ভবিষ্যতে সেটা করতে পারবো না। আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক রাজ্যে, কোনো গণতান্ত্রিক সমাজে, কোনো বহুত্ববাদী সমাজে আজকে এ রাজনীতি গ্রহণযোগ্য নয়। একদিকে মুখ্যমন্ত্রী রাম মন্দিরকে দাঙ্গা দিবস হিসেবে চিহ্নিত করে দিচ্ছেন শুধুমাত্র ভোটের কারণে। অত্যন্ত অঙ্ক কষে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন এবং ইসকনের কাছে বার্তা দেয়া হচ্ছে যে তোমরা স্বধর্মে না থাকাই ভালো, এবং তাদের ওপরে আক্রমণ করে নির্দিষ্ট কিছু ধর্মীয় মৌলবাদীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি তোমাদেরই লোক। এবং সরাসরি মন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে যে ভাষায় তিনি কথা বললেন, প্রথম কথা এটা বাংলার ভাষা নয়। আমরা সমস্ত ভাষাকেই গ্রহণ করি, বাঙালির একটা সহিষ্ণুতা আছে, বাঙালি সমস্ত কিছু সহ্য করছে, কিন্তু কতদিন? কখনো মিনি পাকিস্তানের কথা বলবেন, কখনো বলবেন যে এটা মোদির রাজ্য এলে যোগীর রাজ্যে এটা সম্ভব নয়, সংবাদ মাধ্যমকে মোদি মাধ্যম বলে দিচ্ছেন, এবং সরাসরি তিনি বলছেন যে এখানে মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের প্রতি তার তিনি শ্রদ্ধাশীল এবং তিনি কোনোদিন আমাদের ধর্মকে অসম্মান করতে পারেন না। তাহলে তিনি সরাসরি বলুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে যে আমি উর্দু ভাষী যারা মুসলমান কলকাতা শহর এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আছে, আমি তাদের প্রতিনিধি, কলকাতা শহরটা তাদের হবে। ভবিষ্যৎ সুরাবর্দী যে ভাষায় বক্তৃতা করেছিল 1946 সালে, উনি ঠিকই বলেছিলেন গোটা ধর্মতলা যেভাবে দখল করিয়ে দিয়েছি, আমি ধীরে ধীরে হাতিবাগান, গড়িয়াহাট সমস্ত এলাকা আমি তাদের দখলে নিয়ে আসব। এই রাজনীতির বিরুদ্ধে, এই বিভাজনের বিরুদ্ধে, এই সংকীর্ণতার বিরুদ্ধে, এই মৌলবাদী প্ররোচনার বিরুদ্ধে সুস্থ শিক্ষিত বাঙালিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আবেদন করছি সমস্ত বাংলা ভাষাভাষী, সমস্ত উর্দু ভাষাভাষী
যারা মুসলমান ভাই বোন আছে, যে কতদিন আপনারা পণ্য হয়ে থাকবেন, কতদিন ভোটার হিসেবে বেঁচে থাকবেন। আপনারা যখন এই দেশটাকে নিজের দেশ বলে মেনে নিয়েছেন, আপনারা যখন এই দেশটাকে দারুল হার্ব কিংবা নাপাক বলে এই দেশটা ছেড়ে চলে পূর্ব পাকিস্তান কিংবা পশ্চিম পাকিস্তানে চলে যাননি, এই মাটিটা যখন আপনাদের কাছে নিজের মাটি, যখন দেশের প্রধানমন্ত্রী আপনাদের স্বার্থ সুরক্ষিত করতে, আপনাদের এখানে বসবাস করার কে নিশ্চয়তা দিতে যখন সিএ আইন পর্যন্ত নিয়ে আসা হয়েছে, তখন এই ধরনের ধর্মান্ধ, ঘৃণ্য, বিভাজনকামী রাজনীতির সঙ্গে আপনারা কতদিন থাকবেন? আপনারা পরিষ্কারই তার বক্তব্য শুনলেন, তার পোস্টটি শুনলেন। একবারের জন্য তিনি এই বহুত্ববাদের দেশেও যে সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি আছে যারা রামায়ণকে নিজের একটি আলাদা শ্রদ্ধাস্থলে রাখেন, মহাভারত যাদের কাছে শুধু হিস্টোরিক্যাল বায়োগ্রাফি নয়, তাদের নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের চরিত্র তাদের কাছে পূজনীয়, তার কথা তিনি বললেন না। যে বাইবেলের কথা, যে খ্রিস্টানরা বাইবেলের কথা বলেন, এখানে যে ভাষাভাষী আছেন যারা মাদার টেরেসার জন্য এত চোখের জল ফেলেন, বিভিন্ন জায়গায় মাদার টেরেসার মূর্তি বানান, সেই মাদার টেরেসার যে ধর্ম, সেই বাইবেলের জন্য তারা একটি শব্দ ব্যবহার করলেন না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, তাদের একমাত্র প্রতিপাদ্য বিষয় হলো সংখ্যালঘু মুসলমান ব্লক ভোট। এই করতে গিয়ে এরা গোটা মুসলিম সমাজের সঙ্গে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে, তাদের আর্থসামাজিক উত্তরণের কোনো সহযোগিতা করছে না, তাদের ভোটার বানিয়ে রেখে তাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে মতামত জানাতে হবে। জয়নিং আছে, এটা সংক্রান্ত প্রশ্ন থাকলে করে নিই, আমাদের একটা জয়নিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশন বা এই যারা ভারত সেবাশ্রম তাদের একটা স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কিন্তু গতকাল থেকে যে দুর্যোগ চলছে, সেখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন এরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন এবং পরিষেবা দিচ্ছেন এবং নিঃস্বার্থভাবে সেবা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না না, এটা আমাদের কাছে নতুন কিছু নয়, মুখ্যমন্ত্রীর কাছে নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রীর যা বয়স, তার যখন শৈশব ছিল বা তার যখন বোঝার ক্ষমতা হয়েছে, এবং এখানে যারা বসে আছেন প্রত্যেকেই নিজেদের শৈশব অবস্থা থেকে দেখছেন যে দুর্যোগ হওয়ার সঙ্গে সঙ্গে বা তার থেকে প্রিকশনারি মেজার ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন নিয়ে থাকে এবং তারা পৌঁছয়। তো সরকারের আগে তো তারা পৌঁছে যায়, এটার মধ্যে নতুন কিছু নেই। মুখ্যমন্ত্রী তাদের সেবা নিয়ে তাদের মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতনভাবেই তাদের আক্রমণ করেছেন, সমালোচনা করেছেন, কারণ উদ্দেশ্য ছিল একটাই, ধর্মান্ধ মৌলবাদীদের কাছে, সংখ্যালঘু মুসলমানদের কাছে একটা বার্তা দেওয়ার। তাদের মধ্যে যে সমস্ত মানুষ আছেন ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের ওই ধরনের মৌলবাদীদের কাছে একটা বার্তা দিয়ে দেওয়ার যে আমি তোমাদেরই লোক। তার জন্য তিনি এটা করেছেন। যদি কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যার সামান্যতম একটু ভাষা জ্ঞান আছে, সে যে কোনো শব্দবন্ধের একটা সমালোচনা তৈরি করে দিতে পারে। তো তৃণমূলের এই অন্ধ বিরোধিতাটা চলবে, এটা 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত চলবে, এটা কিছু করার নেই। তো ওরা একটু সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমরা চাই। যারা চলতি ভাষা আছে ব্যাটারি কম পোড়া, তাদের জন্য, ওদের জন্যই ভালো হবে। রামেল আতঙ্ক নিয়ে দেখা যাচ্ছে যে গতকাল থেকে যে রামেল আতঙ্ক প্রান্তিক জেলায় তাদের নদী বাঁধকে কেন্দ্র করে যাকে আপনি শুরু করেছিলেন, সেখানে মানুষ তারা বলছে তারা কোনো পরিষেবা পাচ্ছে না, তাদের মাথায় শেল্টার নেই এবং প্রশাসনের দিকে একটা বিক্ষোভের মাছ উঠে আসছে মানুষের তরফ থেকে। রাজ্য সরকারের এমন কোনো দপ্তর আছে যেই দপ্তরের কাজকর্মে আপামর রাজ্যবাসী খুশি? আপনি এমন একটা দপ্তরের নাম বলতে পারেন যেই দপ্তরের বিরুদ্ধে
আজকে ব্যর্থতা, অপদার্থতা এবং দুর্নীতির কোনো অভিযোগ নেই। আজকে বহু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করা যায়নি। জল নেমে যাবেন বলেছেন কলকাতা শহরে 11টার মধ্যে, নামেনি। এটা রাজনীতি করার সময় নয়। আমরা বলেছি এই বিপর্যয়ের সময় আমরা আমাদের কর্মীদের বলেছি যে যেখানে যেখানে মানুষ বিপর্যস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে কোনো রং না দেখে, যারা আমাদের নিশ্চিতভাবে আমাদের ভোট দেবেন না তারাও এরও সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় কোনো রাজনীতি নয়, এটা চেষ্টা করছে। কিন্তু স্বাভাবিকভাবেই সরকারি ব্যর্থতা। কেন এতদিন ধরে বাঁধ মেরামত হয়নি? মুখ্যমন্ত্রী বলতেই পারেন আমার কাছে আর টাকা নেই। এখন প্রতি ক্ষেত্রেই যদি কেন্দ্রের অসহযোগিতার কথা বলে তিনি প্রকৃত সত্যকে থেকে দূরে সরে যাবেন, তাহলে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ বিক্ষোভ করবে সরকারের বিরুদ্ধে। বিভিন্ন পঞ্চায়েত থেকে এই অভিযোগই করা হচ্ছে যে কেন্দ্র থেকে পর্যাপ্ত বরাদ্দ টাকা না আসা তারা বাঁধে কোনো কাজই করতে পারছেন না। কোন খাতে পর্যাপ্ত টাকা আসবে? কোন খাতে? নির্দিষ্ট করে পঞ্চায়েত বলুক যে কোন খাতে কেন্দ্রীয় সরকার থেকে পর্যাপ্ত টাকা আসবে। কেন্দ্র সরকার কোন খাতে টাকা দেয়নি এরকম কোন দৃষ্টান্ত আছে যেখানে হিসাবের স্বচ্ছতা আছে? এই যে টাকা, এটা তো কেন্দ্র সরকারের জমিদারির টাকা নয়, এই টাকা আমাদের টাকা, রাজ্যবাসীর টাকা। মানুষের কাছে মানুষের অধিকারের টাকা ফিরে আসার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাকে দেখে ভোট দিন। 2024-এ 6 দফার ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল শোনা গেল দলের প্রতীক হাসফুল, তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল, জোড়াফুলের উপর ভরসা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকের প্রতি আস্থা ফিরে আসা, আমি নিজের প্রতি বলতেন, এখন বলছেন প্রতীককে দেখে। এটাকে বিজেপি কিভাবে দেখছে? বিজেপির দেখবার প্রয়োজন নেই। বিজেপির কাছে পুরো বিষয়টাই তৃণমূল বলেছে খেলা হবে একটা গোল ফুটবল। এখানে নেতা নেত্রী, দুষ্কৃতী, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার যে যেখানে আছেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আপনারা সেটা বলুন যে মুখ্যমন্ত্রী 2019-এর আগেও তৃণমূল মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি নেতৃত্ব দিতে যাচ্ছেন, আর তৃণমূল কংগ্রেস বলেছিল মুখ্যমন্ত্রী হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। এবারও 1.5 বছর আগে থেকে শুরু করেছিলেন পরবর্তী প্রধানমন্ত্রী বাঙালি এবং মহিলা। আর নির্বাচন যখনই একদম দরজায় এসে কড়া নাড়ে তখনই বলেন যে আমরাই হব নির্ণায়ক শক্তি, চাবি থাকবে আমাদের কাছে। তো এখন কোন অবস্থান? তারপরে বলছেন জোটে আছি, সাথে আছি কিন্তু পাঁচে নেই। এই ধরনের বক্তব্য আর মানুষ চাইছে না। ভোট হয়ে গেছে, আমাদের যেখান পর্যন্ত পৌঁছানোর কথা আমরা মোটামুটি 5th ফেজে আমরা আমাদের আসল গন্তব্য পার করেছি এবং আমরা যে শেষ ফেজের নির্বাচন লড়ছি, আমাদের কাছে তো লড়াই কঠিন। শেষ ফেজের নির্বাচনে কতগুলো আসন বিজেপির ছিল আর কটা তৃণমূলের আছে সেটা প্রত্যেকের জানা। তো এখানেও আমরা জিতব। যেটা হয়ে গেল নির্বাচনটা, সেটা তৃণমূলের জন্য খুব একটা আশাপ্রদ নয়, সুখকর নয়। তৃণমূল যাচ্ছে, আর মানুষ যখন যায় তখন মানে যে কোনো একটা খড়কুটো ধরতে চায়। মুখ্যমন্ত্রী যখন ডুবছেন উনি তখন ওই খড়কুটোর পরিবর্তে ফুলটা ধরে ফেলেছেন। তো ডোবার লক্ষণ আর কি। তৃণমূল কংগ্রেস মনে করতেই পারে। তৃণমূল কংগ্রেস তো অনেক কিছু মনে করে। তৃণমূল কংগ্রেস মনে করে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের কোন বুথের সভাপতি তিনি হয়ে যাবেন, চেয়ারপারসন হয়ে যাবেন। আমরা কি করতে পারি? আমরা আমাদের অবস্থানে একদম দৃঢ় আছি। আমরা যেটা বলেছি আমরা সেখান থেকে উইথড্র করছি না। মহামান্য আদালত যে রায় দেবেন, আমরা তো তৃণমূলই নই যে তার বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দেবো। আমরা রায়কে স্বাগত জানাই। তৃণমূলের কথা বলছে, মানুষ শুনছে, আমরা আমাদের কথা বলেছি সেটাও শুনছে। তবে আমরা আবার মনে করিয়ে দিচ্ছি, মানুষের জন্ম কিন্তু আদালতের জন্য হয়নি, আদালতের জন্ম মানুষের জন্য হয়েছে। বারবার এলাকাবাসীদের যে ছবির কথা আপনি তুলে ধরছিলেন, যে এলাকার বাসিন্দারা তারা তাদের স্বল্প
সাধন নিয়ে তারা যাচ্ছে বাঁধ মেরামতি করতে। এই ছবি আর বাংলার মানুষ কতদিন দেখবে? আর এলাকার মানুষকে নিজ উদ্যোগে কেন বারবার দুর্যোগে বাঁধ মেরামতিতে হাত লাগাতে হবে? যতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালনার দায়িত্বে থাকবে ততদিন এই দৃশ্যটা থাকবে। যদি এই দৃশ্য শেষ করতে আপনি চান, যদি নতুন কিছু দেখতে চান, যদি দেখতে চান প্রচন্ড ঝড়ের মধ্যেও মানুষ তার কংক্রিটের পাকা ছাদের নিচে আছে দরজা বন্ধ করে, তাহলে এই সরকারটাকে সরিয়ে নিতে হবে। এটা গ্রাম বাংলার মানুষও এইবার বুঝেছেন এবং শহরের মানুষও বুঝেছেন। বারবার নতুন বাঁধ মেরামতি হচ্ছে, মেরামতির জন্য ফান্ড অ্যালট হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে আয়লা থেকে আমফান, ইয়াস থেকে রেমাল, যখন যে ঝড়ই আসে তখন বলা হয় নদী বাঁধ বিপন্ন, আজ রাতেই হয়তো বাঁধ ভেঙে যেতে পারে। এবং সেখানে সেখানে রাজ্যের প্রশাসনের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, তারাই ভিডিওটা কোথাকার ছিল? ভিডিওটা চাকরি ছেড়ে বাড়ি করেছেন? কোথাকার ভিডিও ছিল? কোথাকার ভিডিও ছিল চাকরি ছেড়ে? বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এমনও দৃষ্টান্ত আছে যে একটা বড় ঝঞ্ঝার পরে ভিডিও চাকরি ছেড়ে ব্যবসায় নেমে পড়েছে। লুঠের একটা সীমা থাকবে তো। হিঙ্গলগঞ্জের অতীতের একজন ভিডিও ছিলেন, তিনি এখন কি করছেন ঝঞ্ঝার পরে? আপনারা যদি এই সাংবাদিকতা এটাকে একটু ইনক্লুড করেন, মানে যেভাবে আপনারা নেতাদের নিয়ে প্রশ্ন করেন, নেতার দুর্নীতি, নেতার বান্ধবীর দুর্নীতি নিয়ে কথা বলছেন, একটু যদি পশ্চিমবঙ্গের আইএস আর ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভদের দিকে তাকান, একটু যদি মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ারদের দিকে তাকান, তাহলে লুটটাকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে, সবাই নয় কয়েকজন কোন পর্যায়ে নিয়ে গেছে সেটা বোঝা যাবে। একটা সমাজ যখন খোলা বাজার হয়ে গেছে, এখন প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি পরায়ণ কোনো ব্যক্তি তাকে গ্রেপ্তার করা হলে তাকে সততা সার্টিফিকেট দিচ্ছে, তো স্বাভাবিকভাবেই সেই সমাজে লুট সর্বস্তরে পৌঁছবে। সীমাহীন লুটের কারণে, দুর্নীতির কারণে অত্যন্ত মানে নিম্নমানের জিনিসপত্র দিয়ে বাঁধ নির্মাণ হচ্ছে, পুরো কাজ হচ্ছে না, বিল কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রীর তো এখন ক্যাপিটাল আউটলে বা অর্ধেক হয়েছে। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কার্যত 2019-20 যা ছিল আর আজকের শেষ অর্থবর্ষ যখন এই সরকার চলছে, কোথায় এসে দাঁড়িয়েছে? প্রায় অর্ধেক। কি করবে? রেমাল তাণ্ডবে জমা জল এবং সেই জমা জলে প্রাণহানি, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এখনো পর্যন্ত যা খবর আসছে তাতে অন্তত 5 থেকে 6 জন একাধিক মৃত রেমাল তাণ্ডবে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পানিহাটি, মেমারি, মহেশতলা ইত্যাদি জায়গা থেকে 5 জনের মৃত্যু এখন পর্যন্ত খবর এসেছে। ওর একটা চূড়ান্ত ব্যর্থতা রাজ্য সরকারের। এর আগে দমদমে কয়েকজন মারা গেছে, 2টি বাচ্চা ছেলে মারা গিয়েছিল। এবং এটা হচ্ছে শুধু কলকাতায় নয়, কলকাতার পার্শ্ববর্তী শহরতলিগুলো আছে সেখানে এগুলো দেখা যাচ্ছে। বিদ্যুৎ সংযোগ বহু জায়গায় বিচ্ছিন্ন হয়ে যেমন গেছে, বহু জায়গায় ভেঙে পড়েছে। সেগুলোকে দেখবার জন্য বা তৎক্ষণাৎ সেখানে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য যখন যারা জানছে যে এ ধরনের বিপর্যয় আসন্ন, তার জন্য কোনো আগাম উদ্যোগ নেওয়া হয়নি, তার জন্য এই অবস্থা তৈরি হয়েছে। পানিহাটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই লোকসভার বিধায়ী সাংসদ এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার 7ম দফায় ভোট রয়েছে, তাকে আজকে দেখা গেল যুদ্ধকালীন তৎপরতায় মানুষের পাশে দাঁড়াতে। তিনি জমা জল বের করে দিতে নিজে ড্রেন পরিষ্কারে নামলেন, কখনো দেখা গেল তিনি ক্রেন দিয়ে এলাকার গাছ সরাতে নামলেন, ট্রেনের চালক হলেন, ক্রেনের চালক হলেন। এটা আপনারা কিভাবে দেখছেন? 7ম দফায় বিচার করে দেবো, ওই যেখানে উনি জলটা পরিষ্কার করেছেন সেই পুরসভায় 15 বছর ধরে ক্ষমতায় তৃণমূল এবং উনি 15 বছর ধরে সাংসদ। প্রশ্ন হলো, যদি বেআইনি নির্মাণ যখন হচ্ছিল, যখন একটার পর একটা কারখানা ওনার জমানায়, ওনার মধ্যস্থতায় বলবো না কারণ ওনাকে সেখানে দেখা গিয়েছিল, সেখানে নির্মাণ কার্য সম্পূর্ণ হচ্ছিল, যেখানে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করে নির্মাণ হচ্ছে, যেখানে প্রয়োজনের থেকে বেশি যেখানে জল সরবরাহ নেই, সেখানেও 4 তলার জায়গায় 8 তলা বাড়ি হয়ে যাচ্ছে, তো তিনি তখন প্রতিবাদ করেননি কেন? কোনো মৃতদেহের চুল ছিঁড়ে মৃতদেহকে হালকা করা যায় না, উনি সেই প্রয়াস ওখানে করতে নেমেছেন। 7ম দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে, মানুষকে এতটা অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই।
দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায় যেদিন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন সেদিন তৃণমূল কংগ্রেস প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারেনি। সৌগত রায় কার্যত হেঁটে ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন, কারণ রাজনীতির কারণে। ফলে সেই অঞ্চলের মানুষ, যেখানে মানুষের এতটা সচেতনতা আছে, সেখানে আপনি গিয়ে দুটো মানে ওই প্লেইং টু দ্য গ্যালারি ওগুলো করলেন, এগুলো মানুষ তামাশা হিসেবেই নেয়। সৌগত রায় দমদম কেন্দ্রে 1 লক্ষের বেশি ভোটে এই নির্বাচনে পরাজিত হবেন। এবং পানিহাটি, যেখানে উনি এই ক্রেন চালিয়েছেন, যেখানে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটি চলছে, সেই পানিহাটি কেন্দ্র থেকেও বিজেপি এবার লিড নেবে। গতকালকে পর আজকে প্রচার কর্মসূচি বাতিল। একদিকে যেমন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তাদের প্রচার কর্মসূচি বাতিল হচ্ছে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচি বাতিল হচ্ছে। হাতে প্রচারের সময় কম, 7ম দফার ভোট রয়েছে, কালকে প্রধানমন্ত্রী আসার কথা। এই প্রাকৃতিক বিপর্যয়, প্রচার যেভাবে পাঞ্চাল হয়ে যাচ্ছে, সমস্যা হবে ভোটে। দেখুন, নিঃসন্দেহে এটা আমাদের একটা অসুবিধার কারণ। রাজনীতি তো একটা নিজস্ব একটা বর্ণময় চরিত্র আছে, আর নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব এই গণতন্ত্রে। তো সেখানে সবাই অংশগ্রহণ পারত, তাদের একটু আনন্দ কম হবে প্রচার করতে না পারার, কিন্তু ফলাফল যেটা হবার সেটাই হবে। যে যতই প্রচার করুক না কেন, ফলাফলটা কিন্তু হয়ে গেছে। এবারের যে নির্বাচন সেটা প্রতিযোগিতাহীন নির্বাচন, কর্মসূচিবিহীন, মানে বিরোধীদের তাদের বিরুদ্ধে নির্বাচন হচ্ছে। তো অনেকেই অপ্রাসঙ্গিক, শুধুমাত্র প্রধানমন্ত্রীর সম্পর্কে কদর্য আক্রমণ করে বা অবাস্তব কিছু তত্ত্ব, কিছু পরিসংখ্যান তুলে এনে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছেন, যার কোনো ভবিষ্যৎ নেই। শেষ করলাম এখানে। জয়নি। এটা কোনটা? মেনটা কোনটা? প্রেসিডেন্ট রমান থমাস সর্দার। থমাস? হ্যাঁ, তাই তো লেখা আছে। হাড়োয়া বিধানসভা থেকে আইএসএফ এর প্রেসিডেন্ট রমান থমাস সর্দার, মাহমুদ আলম, আমি সবার নামগুলো বলছি, আসাদুল মোল্লা, মাজিবুল বুটারি, রাজ্জাক মোল্লা, রাজাউল মোল্লা, তালিব মন্ডল, জাইদুল মোল্লা সবাই যোগদান করবে। শ্রমিক ভট্টাচার্যের নাম বলে? শ্রমিক দা, রাজ্যসভার সাংসদ, ওনাদের যোগদান করো। এদিকে বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, 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 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, 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 বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 1 মিনিটের প্রেসিডেন্ট রমান থমাস সর্দার।
সাম্প্রতিককালে আইএসএফ এর যে রাজনৈতিক অবস্থান এবং কার্যত রণহুঙ্কার দিয়ে তাদের যে স্তিমিত হয়ে যাওয়ার রাজনীতি, সেটা অনেকের কাছেই একটা বিস্ময়ের অবস্থা নিয়ে এসেছে, অনেকে সন্দেহের চোখেও দেখছে। তো কার্যত এই অবস্থায় এই রাজনীতির ওপর থেকে বা এইভাবে দল পরিচালনার সম্পর্কে একটু অনাস্থা রেখেই আজকে হাড়োয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের, সেখানে যিনি ওই বিধানসভার সভাপতি ছিলেন, দল থেকে পদত্যাগ করেছেন, করে আমাদের দলে যোগ দিলেন এবং 4টি অঞ্চল, সেই 4টি অঞ্চলের যারা আইএসএফ এর সমর্থক কর্মী যারা ছিলেন, তারা এই নির্বাচনে এই সময় থেকে আমাদের প্রার্থী রেখা পাত্রকে জেতানোর জন্য বিজেপির পতাকা তলে থেকে বিজেপির কাজ করবেন। কলকাতা ওই যে মাথায় পড়ে গেছে বিধানসভা